কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। আপনারা আমাকে জিজ্ঞেস করছেন দমকা ঠান্ডা বাতাসে আমি ভয় পাই কেন। কোনো ঠান্ডা ঘরে ঢুকে আমি অন্যদের চাইতে বেশি কাঁপি কেন। শরৎকালের শীতের ছোঁয়া লাগা দিনের অবসানে যখন সন্ধ্যার হিমেল হাওয়ার পরশ আমার শরীরে লাগে, তখন আমার গা গুলিয়ে ওঠে, মনে জেগে ওঠে প্রবল বিতৃষ্ণার ভাব। অনেকে বলে মানুষ দুর্গন্ধে যেমন সাড়া দেয়, আমি ঠিক তেমনি করেই সাড়া দিই সত্যের মুখোমুখি হয়ে। একথা আমি অস্বীকার করি না। কোন ভয়ঙ্কর ঘটনার পরিপ্রেক্ষিতে আমার এই সত্যবিরোধী অদ্ভুত মানসিকতার সৃষ্টি হয়েছিল তা আমি আপনাদের কাছে খুলে বলছি। আপনারাই বিচার করবেন আমার এই অদ্ভুত আচরণের সত্যিকারের কোনো কারণ আছে কিনা। আজ শুনবেন এইচ.পি. লাভক্রাফটের লেখা একটি ভয়ঙ্কর থ্রিলার হাওয়ায় মৃত্যুর গন্ধ। আমাদের উপস্থাপনায় গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লাগে আর এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও ভুলবেন না। আসুন তাহলে শুরু করা যাক আজকের গল্প হাওয়ায় মৃত্যুর গন্ধ। যারা কল্পনা করেন যে আতঙ্ক কেবল অন্ধকার, নৈশব্দ এবং নির্জনতার সঙ্গেই যুক্ত, তারা কিন্তু মহা ভুল করবেন। আমি এই আতঙ্কের সন্ধান পেয়েছিলাম এক আলোকদীপ্ত মধ্য অপরাহ্নে, এক জনবহুল নগরীর এক অতি সাধারণ ফ্ল্যাটে। আমি একলাও ছিলাম না, সেখানে ছিলেন কল্পনার ছিটে ফোটা নেই এমন এক গদ্যময়ী গৃহকর্ত্রী এবং দুজন শক্ত সমর্থ পুরুষ। ব্যাপারটা এবার খুলেই বলি। 1923 খ্রিস্টাব্দের বসন্তকাল। আমি নিউ ইয়র্কের এক অখ্যাত মাসিক পত্রে কিছু লিখবার কাজ পেয়েছিলাম। কাজটা খুব লাভজনক না হলেও ভাবলাম যাই হোক, দুটো পয়সা তো পাওয়া যাবে। যা টানাটানি চলছে তাতে যা পাওয়া যায় তাই লাভ। কিন্তু নিউ ইয়র্কে আমার থাকবার কোনো জায়গা নেই, একটা জায়গা খুঁজতে হবে আমাকে। মাসিক পত্রিকা থেকে বেশি টাকা পাওয়া যাবে না, কাজেই আমাকে খুঁজতে হবে একটা সস্তা থাকবার জায়গা। বেশি ভাড়া দিতে পারবো না, তাই একটা সস্তা বোর্ডিং থেকে অন্য সস্তা বোর্ডিংয়ে ঘরের খোঁজ করতে লাগলাম। এমন একখানা ঘরের খোঁজ করতে লাগলাম আমি, যা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যে ঘরে কিছু আসবাবপত্র রয়েছে এবং যার ভাড়াও বেশ কম। একের পর এক কতগুলো নোংরা খারাপ ঘর দেখলাম আমি। তবে কি এগুলোর ভেতর থেকেই একখানা ঘর বেছে নিতে হবে আমাকে? কিন্তু না, শেষ পর্যন্ত ওয়েস্ট 14th স্ট্রিটে একখানা বাড়ির খোঁজ পেলাম। আগে যেসব বাড়ি দেখেছি সেগুলোর চাইতে এখানা অনেক ভালো। এই বাড়ির মধ্যে যদি মাথা গুঁজবার একটু ঠাঁই পাওয়া যায় তবে বেশ হয়। বাড়িখানা 5 তলা, সেখানা বাদামি রঙের পাথর দিয়ে তৈরি। আপাত দৃষ্টিতে মনে হয় বাড়িখানা 40-এর দশকের শেষ দিকে তৈরি করা হয়েছিল। ভেতরের কাঠের কাজ এবং মার্বেল পাথরের জাঁকজমক দেখে এই ধারণাই হয় যে এই বাড়িখানা যিনি তৈরি করিয়েছিলেন তিনি ছিলেন সমাজের ওপর তলার বাসিন্দা।
তার কেবল আর্থিক সমৃদ্ধিই ছিল না, সুরুচিবোধও ছিল। বাড়ির ঘরগুলো ছিল বড় বড় এবং উঁচু উঁচু। দেয়ালের কভারগুলো পুরনো হলেও খুব দামি। কার্নিশের সুন্দর প্লাস্টারের ওপর চমৎকার অলঙ্করণ, কিন্তু সিলিংয়ের একদিকে বিশ্রী ভিজে ভিজে দাগ। বোধহয় উপরের ঘরে রান্না হয়ে থাকে। ঘরের মেঝে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দরজা আর জানালার পর্দাগুলো পুরনো হলেও তাদের সৌন্দর্য এখনো ম্লান হয়ে যায়নি। স্নানের ঘরে গরম জলের ব্যবস্থা রয়েছে, সেই জল হঠাৎ তাপ হারিয়ে ফেলে না। জলের সরবরাহ আচমকা বন্ধ হয় না। বাড়িখানা আমার খুবই পছন্দ হলো। আমি একটা ফ্ল্যাট ভাড়া করলাম। ভাড়াটা আমার সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেই। এই রকম ফ্ল্যাটের এত কম ভাড়া দেখে আমি বেশ অবাকই হলাম। সাপেরা শীতকালে শীতঘুম দেয়, শীত শেষ হলে তারা আবার জেগে ওঠে। আমার শীতঘুম দেওয়ার পক্ষে এটা একটা চমৎকার জায়গা। এই বাড়িখানার বর্তমান মালিক হলেন একজন অপরিচ্ছন্ন স্পেন দেশের মহিলা। পুরুষালী চেহারার এই মহিলার মুখে অস্পষ্টভাবে দাড়ি গোঁফের আভাসও রয়েছে। এই স্প্যানিশ মহিলার নাম হল মিসেস হেরেরো। একটু স্থূলকায় এই মহিলা গালগল্প আর পরনিন্দা পরচর্চা করে আমাকে বিরক্ত করতেন না। এমনকি 4 তলায় আমার ফ্ল্যাটের বসবার ঘরে অনেক রাত পর্যন্ত ইলেকট্রিক লাইট জ্বললেও তা নিয়ে মিসেস হেরেরো কোনো উচ্চবাচ্য করতেন না। মহিলার সঙ্গে বিভিন্ন ফ্ল্যাটের ভাড়াটের মোটামুটি সদ্ভাবই ছিল। এই বাড়ির অন্য ভাড়াটেদেরও আমার পছন্দ হয়েছিল। তারা শান্ত, চুপচাপ, গায়ে পড়ে তারা অন্যের সঙ্গে কথা বলতেও আসতো না। ওদের বেশিরভাগই স্পেন দেশের মানুষ। এরা সমাজের সবচাইতে নিচুতলার মানুষের চাইতে একটু উপরের স্তরের মানুষ। সারাদিন কঠিন পরিশ্রম করে এসে এরা এত ক্লান্ত হয়ে পড়তো যে তাদের আর প্রতিবেশীদের সঙ্গে গল্পগুজব করবার ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই থাকতো না। এই বাড়ির পরিবেশ আমাকে খুশি করল। এই বিশাল বাড়িখানায় কত লোক রয়েছে, কিন্তু একটুও হই হট্টগোল নেই। চারদিক নীরব, নিঝুম। এখানে শব্দ বলতে কেবল রাস্তার ছোটন্ত গাড়িগুলির শব্দ। সেই শব্দে আমি খুব বিরক্তও হতাম। দেখতে দেখতে সেই বাড়িতে আমার 3 সপ্তাহ কেটে গেল। তারপরেই ঘটল সেই অদ্ভুত ঘটনাটা। একদিন রাত 8টার সময় আমি ঘরের মধ্যে টিপ টিপ করে জল পড়বার শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণের মধ্যেই অ্যামোনিয়ার উগ্র উৎকট গন্ধে আমার ঘর ভরে গেল। ক্রমে সেই গন্ধ অসহ্য হয়ে উঠল। কোথা থেকে আসছে এই উৎকট গন্ধটা? উপরের দিকে তাকিয়ে দেখলাম সিলিংয়ের সেই ভিজে জায়গা থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে, আর তা থেকেই উগ্র গন্ধটা ছড়িয়ে পড়ছে। এই উৎকট গন্ধটা এক্ষুনি বন্ধ করা দরকার। এর উৎসটাই বন্ধ করতে হবে। 5 তলার লোকেদের এখনই বলতে হবে তারা যেন নিচের তলার বাসিন্দাদের অসুবিধের সৃষ্টি না করেন। কিন্তু আমার ঘরের ওপরে কে বা কারা থাকেন আমি জানি না। এর আগে জানবার জন্য আমার মনে কোনো তাগিদও বোধ করিনি, কিন্তু এবার তো জানতে হয়। মিসেস হেরেরও থাকেন বেসমেন্টে। আমি ছুটে তার কাছে গেলাম। আমার অভিযোগ শুনে মিসেস হেরেরও বললেন, হ্যাঁ, ব্যাপারটা এখনই বন্ধ করতে হবে। চিন্তা করবেন না, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। এই হলো ডক্টর মুনোজের কাণ্ড। ডক্টর মুনোজ? হ্যাঁ, ডক্টর মুনোজ। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন। আমি চললাম তার পিছু পিছু। তিনি কে? তিনি একজন ডাক্তার। যত রাজ্যের ওষুধ আর রাসায়নিক পদার্থ নিয়ে তিনি দিন রাত মেতে আছেন। বুড়ো ডাক্তার নিজে খুব অসুস্থ, কিন্তু অন্য কোনো ডাক্তারের সাহায্য নেবেন না তিনি। মনোজের নিজের চিকিৎসা তিনি নিজেই করতে চান। ডক্টর মনোজের অসুখটাও একটু অদ্ভুত ধরনের। দিনের অধিকাংশ সময়ই তিনি অদ্ভুত গন্ধ ভরা স্নানঘরে ঢুকে থাকেন। বলেন জলের সঙ্গে নানা ওষুধ আর রাসায়নিক দ্রব্য মিশিয়ে তিনি নাকি স্নান করেন। তার যে অসুখ, তাতে এরকম স্নান না করলে তার অবস্থা মারাত্মক হয়ে উঠবে। তা উনি নিজের ঘরে যতবার খুশি গন্ধ ভরা জল দিয়ে স্নান করতে পারেন, সেখানে কেউ বাধা দিতে যাবে না ওকে। কিন্তু অন্য ঘরের বাসিন্দাদের বিরক্ত করতে পারেন না উনি।
এতবার তীব্র গন্ধের জলে স্নান করেও ডাক্তার মনোজ নাকি উত্তেজিত এবং উত্তপ্ত হন না। ডাক্তার তার ঘরে পারতপক্ষে কাউকেই ঢুকতে দিতে চান না। তার ঘরের সমস্ত কাজ তিনি নিজেই করেন। তার ছোট্ট ঘরখানা শিশি, বোতল আর যন্ত্রপাতিতে ভর্তি। বৃদ্ধ ডাক্তার একখানা চিকিৎসাও করেন না, কিন্তু এক সময় তিনি একজন বিখ্যাত মানুষ ছিলেন। বার্সেলোনায় থাকবার সময় আমার বাবা ডাক্তার মনোজের নাম শুনেছিলেন। এই তো একটু আগেই উনি একজন পাইপ মিস্ত্রির ভাঙা হাত ঠিক মতো যথাস্থানে সেট করে দিয়েছিলেন। লোকটা হঠাৎ হাতে আঘাত পেয়েছিল। আশ্চর্যের ব্যাপার হলো এই যে ডাক্তার মনোজ কখনো বাড়ির বাইরে যান না, কেবল মাঝে মাঝে বাড়ির ছাদে একটু পায়চারি করেন। আমার ছেলে এস্তেবান বাইরে থেকে ওর খাবার, পোশাক পরিচ্ছদ, ওষুধপত্র আর রাসায়নিক পদার্থগুলি নিয়ে আসে। এই বুড়ো বয়সে ঘরে আটকে থেকে উনি যে কি গবেষণা আর পরীক্ষা নিরীক্ষা করেন তা কে জানে। এখন আবার হয়তো এক নতুন পরীক্ষা শুরু করেছেন। বলতে বলতে মিসেস হেরেরও 5 তলার একখানা ঘরের দিকে চলে গেলেন। আমিও 4 তলার নিজের ঘরে ফিরে এলাম। জানলাম আমার ঘরের ঠিক ওপরেই থাকেন একদা বিখ্যাত ডাক্তার মুনোজ। সিলিং চুইয়ে টিপটিপ করে জল পড়াটা বন্ধ হলো। চলে গেল উৎকট উগ্র গন্ধটা। ঘরের মেঝেটা পরিষ্কার করে খোলা বাতাসের জন্য আমি রাস্তার দিকের জানালাটা খুলে দিলাম। বাইরের ফুরফুরে বাতাস এসে ঢুকলো ঘরে। একটুখানি তো উঠতে হবে, এইটুকু পারবো না, পারতেই হবে আমাকে। কোনো রকমে উঠে দাঁড়ালাম। নিজের টলমল করা অসুস্থ দেহটাকে কোনো রকমে টানতে টানতে নিয়ে গেলাম 5 তলায় ডক্টর মুনোজের ঘরের সামনে। দুর্বলভাবে দরজায় টোকা দিলাম। ঘরের ভেতর থেকে সাড়া পাওয়া গেল। কণ্ঠস্বরটা অদ্ভুত। আপনি কে? বন্ধ দরজার ডান দিকে একটু দূর থেকে কণ্ঠস্বরটা আসছে।
বন্ধ ঘরের বাসিন্দা জানতে চাইলেন, আপনার আসার উদ্দেশ্য কি? আমি দুর্বল কণ্ঠে প্রশ্নের উত্তর দিলাম, ডাক্তারবাবু, একটু দরজাটা খুলুন, আমি প্রচন্ড অসুস্থ। আমার উত্তরের পর যে দরজাটার সামনে আমি দাঁড়িয়েছিলাম তার পাশের বন্ধ দরজাটা খুলে গেল, আর সঙ্গে সঙ্গেই হিমেল হাওয়ার একটা অদৃশ্য স্রোত যেন ঝাঁপিয়ে পড়ল আমার উপরে। দিনটা ছিল জুন মাসের শেষ দিকের একটা অতি উত্তপ্ত দিন। সেদিন সবচাইতে বেশি গরম পড়েছিল, কিন্তু তাহলে কি হবে? প্রচন্ড শীতে আমার শরীরের হাড়গুলো পর্যন্ত কেঁপে উঠল। কোনো রকমে চৌকাঠ পেরিয়ে কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে ঢুকলাম। ঘরটি বিশাল। ঘরের বাসিন্দা যে ধনী এবং সুরুচি সম্পন্ন তা ভেতরের মূল্যবান এবং সুন্দর সুন্দর আসবাবপত্র থেকেই বোঝা গেল। দেখে অবাক হয়ে গেলাম। আমার ধারণা ছিল যে এই বিশাল বাড়ির বাসিন্দারা সবাই দরিদ্র, বড়জোর অতি নিম্নবিত্তের মানুষ, কিন্তু এই ঘরে তো দেখছি আভিজাত্য, সমৃদ্ধি এবং সুরুচির ছাপ। বাড়িখানার সর্বত্র দারিদ্র্য আর জীর্ণতা, তার মধ্যে যে এমন একখানা সুন্দর এবং সুসজ্জিত ঘর থাকতে পারে তা কল্পনাই করা যায় না। ঘরের মধ্যে ভাঁজ করা গদি আঁটা বিছানাটাই দিনের বেলা সোফার কাজ করে। ঘরের মেহগনি কাঠের আসবাবপত্র, দামি পুরু চিত্রিত পর্দা, পুরনো ছবি, দেয়ালে দামি দামি বই ভরা তাক, এসব দেখে মনে হয় না যে ঘরখানা কোনো বোর্ডিং হাউসের শয়নঘর, বরং মনে হয় যে ঘরখানা যেন কোনো পণ্ডিত মানুষের পড়াশোনা করবার জায়গা। পাশের হলঘরখানা আমার ঘরের ঠিক ওপরে। মিসেস হেরেরও এই ঘরখানার কথাই বলেছিলেন আমাকে। হলঘরে নানান আকারের শিশি, বোতল আর যন্ত্রপাতি। ঘরখানা নিঃসন্দেহে ডক্টর মুনোজের ল্যাবরেটরি। ওখানেই ডক্টর নানান পরীক্ষা নিরীক্ষা আর গবেষণা করেন। তার পাশে আরেকখানা ঘর, সেখানে ডক্টর মুনোজ বিশ্রাম করেন। তারপর একটা বিশাল স্নানের ঘর। ডক্টর মুনোজের বিশ্রাম করবার ঘরের দেয়ালের মধ্যে তৈরি করা হয়েছে একটা চোর কোঠরি। সেখানে রয়েছে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় দামি এবং দুষ্প্রাপ্য যন্ত্রগুলি। আচ্ছন্ন দৃষ্টিতে আমি এইসব দেখলাম। দেখেই বুঝলাম যে ডক্টর মুনোজ হলেন উচ্চ বংশের একজন ধনবান মানুষ। তার প্রকৃতি পরিশীলিত। আমার সামনে দাঁড়িয়ে আছেন ডক্টর মুনোজ। তিনি খর্বকায়, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলি আনুপাতিক। ডক্টরের পোশাকের কাটছাঁট খুবই সুন্দর এবং তা দেহের সঙ্গে সম্পূর্ণ মানানসই। তার আভিজাত্যপূর্ণ মুখে ব্যক্তিত্বের ছাপ, কিন্তু সে মুখে অযথা গর্ব বা ঔদ্ধত্যের প্রকাশ নেই। ডক্টর মুনোজের মুখে লৌহ ধূসর গোঁফদাড়ি, ঈগলের ঠোঁটের মতো বাঁকা নাকের ওপর স্প্রিংযুক্ত এবং ডান্ডিহীন চশমা। সেই চশমা ঢেকেছে দুটো কালো চোখ। সুন্দর করে ছাঁটা চুলের মাঝখান দিয়ে সিঁথি। দেখলে মনে হয় দক্ষ নাপিতের হাতের কাজ, কিন্তু না, নাপিত এসে চুল কাটেনি। ডক্টর মুনোজ নিজেই চুল কেটেছেন। এক কথায় বলা যায় যে ডক্টর মুনোজের চেহারার মধ্যে একটা আভিজাত্য, বুদ্ধিমত্তা এবং সুরুচির ছাপ রয়েছে। এক দমকা হিমেল হাওয়ার অদৃশ্য স্রোতের মধ্যে আমি ডক্টর মুনোজকে দেখতে পেলাম। আমার মনটা বিতৃষ্ণায় ভরে গেল। অবশ্য তাঁর চেহারা বা ভাবভঙ্গির মধ্যে বিতৃষ্ণার কোনো কারণ ছিল না। কেবল ভদ্রলোকের দেহের কৃষ্ণাভ নীল রং এবং তার হিমশীতল স্পর্শই বোধহয় আমার মানসিক বিতৃষ্ণার মূলে ছিল। কিন্তু ভদ্রলোকের নিজের অসুস্থতার কথা ভেবে আমি হয়তো রং আর স্পর্শের ব্যাপারটা অগ্রাহ্য করতে পারতাম, কিন্তু ওই প্রচণ্ড হিমেল হাওয়ার স্রোতই বোধহয় আমার মনটাকে প্রবল বিতৃষ্ণায় আচ্ছন্ন করে ফেলল। এরকম একটি গরম দিনে এমন প্রচণ্ড ঠান্ডা অস্বাভাবিক, অবিশ্বাস্য, অকল্পনীয়। আর অস্বাভাবিক ব্যাপারই মনের মধ্যে জাগিয়ে তোলে বিতৃষ্ণা, অবিশ্বাস এবং আতঙ্ক। কিন্তু চিকিৎসা শাস্ত্রে ডক্টর মুনোজের অসাধারণ নৈপুণ্য দেখে আমার মনের বিরক্তি আর বিতৃষ্ণার ভাবটা ক্রমেই কেটে যেতে লাগলো। তার রক্তহীন কম্পিত হাত দুখানির স্পর্শ হিমশীতল হলেও
অসাধারণ তৎপরতার সঙ্গে সেই হাত দুকা নিয়ে আমার উপরে কাজ শুরু করলো। আমার দিকে মাত্র একবার তাকিয়েই তিনি বুঝতে পারলেন এই মুহূর্তে আমার কোন ওষুধের প্রয়োজন। দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলেই ডক্টর মুনোজ এই অভিজ্ঞতা অর্জন করেছেন। ডক্টর মুনোজ আমাকে ঔষধ দিলেন। অদ্ভুত রকমের শূন্য অথচ সুন্দর সুরেলা এবং কম্পিত কণ্ঠে তিনি বলতে লাগলেন, মৃত্যুর বিরুদ্ধে আমি তিক্ততম শপথ নিয়েছি। আমি হলাম মৃত্যুর সবচাইতে বড় শত্রু। মৃত্যুর সঙ্গে সংগ্রাম করবার জন্য আমি আমার সমস্ত সম্পদ ব্যয় করেছি। নানান রকমের অদ্ভুত এবং অবিশ্বাস্য পরীক্ষা নিরীক্ষা করেছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমাকে ত্যাগ করেছে। আজ আমি একক, আমি নিঃসঙ্গ, আমি ক্লান্ত, আমি অবসন্ন। আজও আমি মৃত্যুর বিরুদ্ধে একক সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমার লক্ষ্য মৃত্যুকে সমূলে উৎখাত। ডক্টর মুনোজের মধ্যে বোধহয় একটি পরোপকারিচ্ছ অনুরক্ত ব্যক্তি রয়েছে। এই অনুরাগটা হলো নিজের চিকিৎসাবিদ্যা এবং গবেষণার প্রতি। আমার বুক পরীক্ষা করতে করতে তিনি ক্রমাগত কথা বলতে লাগলেন। পাশের ল্যাবরেটরি থেকে আমার জন্য ওষুধ এনে একটা মিক্সচার তৈরি করবার সময়েও তার কথা বলা থামল না। মনে হয় এই বাড়ির পরিবেশে তিনি আমার মতো একজন সদ্বংশের শিক্ষিত মানুষকে পাওয়ার আশা করেননি। তাই আমাকে পেয়ে তার মনে এতদিন ধরে যে কথাগুলি জমেছিল তা বাক্যস্রোতের আকারে বেরিয়ে আসতে লাগলো। অতীতের সুখের দিনের যেসব সুন্দর সুন্দর স্মৃতি তার মনের মধ্যে জেগে উঠতে লাগলো তা তিনি আমার কাছে অকপটে বলতে লাগলেন। ডক্টর মুনোজের কণ্ঠস্বর অদ্ভুত হলেও অন্ততপক্ষে তা সান্ত্বনাদায়ক। সেই স্বরই যেন যন্ত্রণার অনেকখানি উপশম করে দেয়। তার মুখ থেকে অনর্গল কথা বেরিয়ে আসছে ঠিকই, কিন্তু তিনি কখন শ্বাস নিচ্ছেন আর কখন নিঃশ্বাস ছাড়ছেন তা বুঝতে পারলাম না। আমি অসুস্থ। সেই অসুস্থতা থেকে আমার মনটাকে সরিয়ে নেবার জন্যই বোধহয় ডক্টর মুনোজ তার মতবাদ আর পরীক্ষা নিরীক্ষার কথা অনর্গল বলে যেতে লাগলেন। আমার দুর্বল হৃৎপিণ্ড সম্পর্কে তিনি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। বেশ মনে আছে যে অত্যন্ত বিচক্ষণতা এবং কৌশলের সঙ্গে তিনি কম্পিত কণ্ঠে সান্ত্বনার বাক্যগুলি উচ্চারণ করছিলেন। ইচ্ছা শক্তি এবং চেতনা জৈব জীবন থেকে অনেক বেশি শক্তিশালী। সুতরাং কোন স্বাস্থ্যবান এবং শক্তিশালী মানুষের দেহকে যদি সতর্ক এবং বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণ করা যায়, তবে সেই দেহ বর্ধিত ইচ্ছা শক্তি এবং বর্ধিত চেতনার বলে এক ধরনের স্নায়বিক জীবনী শক্তি বজায় রাখতে পারবে। হ্যাঁ, দেহের সাংঘাতিক ক্ষয়ক্ষতি, ত্রুটি, এমনকি গুরুত্বপূর্ণ কোনো অঙ্গের অনুপস্থিতি সত্ত্বেও প্রচণ্ড ইচ্ছা শক্তি আর পরিবর্তিত চেতনার বলে সেই দেহ আশ্চর্যজনকভাবেই বেঁচে থাকতে পারে। সেই অদ্ভুতভাবে বেঁচে থাকা দেহ স্বাভাবিক মানুষের মতো সব কাজকর্ম করতে পারবে না। অনেক ক্ষেত্রেই তার ক্ষমতা সীমিত হয়ে পড়বে। সে স্নান করবে, খাবে, ঘুমোবে, সে পড়াশোনা করতে পারবে, কিছু কাজকর্মও করতে পারবে। কিন্তু আগেই বলেছি, তার অনেক ব্যাপারেই সীমাবদ্ধতা থাকবে। তা যাতে না থাকে, সে যাতে স্বাভাবিক মানুষের মতোই সমস্ত কাজকর্ম করতে পারে, সেজন্যই আমি গবেষণা চালিয়ে যাচ্ছি। এই দুরূহ গবেষণার জন্যেই আমার এই স্বেচ্ছা নির্বাসন। তারপর সুর পাল্টে কিছুটা পরিহাস তরল কণ্ঠে তিনি বললেন, একদিন হয়তো আমি আপনাকে হৃৎপিণ্ড ছাড়াই বেঁচে থাকার কৌশল শিখিয়ে দিতে পারবো। অন্তত পক্ষে
পরিবর্তিত চেতনা নিয়ে নিজের অস্তিত্ব বজায় রাখবার উপায়টা তো নিশ্চয়ই শেখাতে পারবো। তাহলে হৃৎপিণ্ড নিয়ে আপনি আর কোনো ঝামেলায় পড়বেন না। কিন্তু আমার গবেষণায় তো বাধা পড়ে যাচ্ছে। আমি নিজেই তো অসুস্থ হয়ে পড়েছি। আমার রোগটাও খুব জটিল। এই রোগ আমার মনকেও আক্রমণ করেছে। মানসিক দিক থেকে আমি বিভ্রান্ত হয়ে পড়ছি। কোনো দিকেই আর গভীরভাবে মনোসংযোগ করতে পারি না আমি। অথচ আমার যে গবেষণা, তাতে দরকার গভীর মনোসংযোগ। এই অদ্ভুত রোগের জন্যে আমাকে দিন রাত হিম শীতল পরিবেশের মধ্যে বাস করতে হয়। উত্তাপ যদি বেড়ে যায় আর সেই বর্ধিত তাপমাত্রা যদি কিছুক্ষণ থাকে, তবে তা আমার পক্ষে মারাত্মক হয়ে ওঠে। সেজন্যই আমি আমার বাসস্থানের তাপমাত্রা 55 অথবা 56 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে রাখতে চাই। এই হিমশীতল পরিবেশে থাকতেই আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। শৈত্য আমার কাছে নিষ্ঠুর দৈত্য নয়, শৈত্য হলো আমার কাছে মিত্র। এই ঘরের মধ্যে হিমশীতল পরিবেশকে বজায় রাখবার জন্য আমার ফ্ল্যাটে সব সময়ই একটা গ্যাসোলিন ইঞ্জিন চালু রয়েছে। এই ইঞ্জিনের পাম্পের সাহায্যে শীতল অ্যামোনিয়া উষ্ণতাকে শোষণ করে। এর ফলে আমার পরিবেশের শীতল তাপমাত্রা বজায় থাকে। এই জন্যেই আমার ঘর সব সময়ই হিমশীতল। আপনি যাতে অবাক হয়ে অদ্ভুত কিছু ভেবে না বসেন, সেই জন্যেই এই কথাটা বললাম। ডক্টর মুনোজ থামলেন। চশমার কাচের ওপাশ থেকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। কেমন যেন একটু অস্বস্তিই বোধ করলাম। খুব অল্প সময়ের মধ্যেই আমি সুস্থ হয়ে উঠলাম। ডক্টর মুনোজকে ধন্যবাদ জানিয়ে আমি তার 5 তলার হিমশীতল ঘর থেকে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে এলাম। সেই থেকে আমি স্বয়ং নির্বাসিত ডক্টর মুনোজের একান্ত অনুগত ভক্ত হয়ে উঠলাম। এরপর থেকে আমি প্রায়ই ডক্টর মুনোজের সঙ্গে দেখা করতে যেতাম। অবশ্য প্রত্যেকবারই যাওয়ার সময় আমি গরম ওভারকোট পরে যেতাম। ডক্টর মুনোজ আমার কাছে তাঁর গোপন গবেষণার বিষয়গুলির কথা বলতেন সেই সব গবেষণার ভয়ঙ্কর ফলাফলের কথা। ডক্টর মুনোজের বইয়ের সেলফগুলিও আমি দেখতাম। শেলফে অনেক মোটা মোটা ভলিউম সাজানো ছিল। বইগুলো খুবই প্রাচীন। শুধু তাই নয়, সেগুলি প্রথা বহির্ভূত এবং প্রচলিত রীতিনীতি বর্জিত। সত্যি কথা বলতে কি, এর ভেতরে কতগুলো বই দেখে আমি আঁতকেই উঠতাম। ভয়ে আমার শরীরে কাঁপুনি শুরু হতো। ডক্টর মুনোজের সুচিকিৎসায় আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলাম। আমার সেই গুরুতর হৃদরোগ আর রইল না। ডক্টর মুনোজের সঙ্গে আলোচনা করে আমার মনে হলো যে মধ্যযুগের পণ্ডিতদের জাদুমন্ত্র এবং অলৌকিক সংস্কারগুলিকে উনি মোটেই উপহাস বা ঘৃণা করেন না, বরং সেগুলির প্রতি তাঁর এক অদ্ভুত ধরনের শ্রদ্ধা রয়েছে। কেননা তিনি মনে করেন যে মধ্যযুগের এইসব রহস্যময় গুপ্ত সূত্রগুলির মধ্যে অনেক বিরল মনস্তাত্ত্বিক উদ্দীপক শক্তি রয়েছে। এই উদ্দীপক শক্তি স্নায়ুতন্ত্রের উপর অদ্ভুত প্রভাব বিস্তার করতে পারে। যে স্নায়ুতন্ত্র থেকে জৈব স্পন্দন পলায়ন করেছে, তার উপরেও এই উদ্দীপক শক্তির আশ্চর্য প্রভাব দেখা যাবে। গবেষক ডক্টরের এইসব কথার কিছুটা বুঝতে পারলেও বেশিরভাগটাই বুঝতে পারতাম না। কি করে বুঝবো? আমি তো বিজ্ঞানে অজ্ঞান। তবুও আমি ডক্টর মুনোজের এমন অন্ধভক্ত হয়ে পড়েছিলাম যে বুঝি বা না বুঝি তার কথাগুলি আমার ভালো লাগতো। একদিন ডক্টর মুনোজ বললেন, আমি যে অদ্ভুত রোগে ভুগছি
তা শুরু হয়েছিল দীর্ঘ 18 বছর আগে। ভ্যালেন্সিয়ায় প্রবীণ গবেষক ডক্টর টোরেসের সঙ্গে আমি আমার গবেষণা আরম্ভ করেছিলাম। আমরা মৃত্যুকে পরাভূত করবার জন্য নির্লস গবেষণা শুরু করলাম, কিন্তু কাজের চাপে আমি অসুস্থ হয়ে পড়লাম। ডক্টর টোরেসই আমার চিকিৎসা এবং সেবা শুশ্রূষা করতে লাগলেন। প্রবীণ গবেষক ডক্টর টোরেস আমাকে রক্ষা করলেন বটে, কিন্তু তিনি নিজে রক্ষা পেলেন না। যার বিরুদ্ধে আমরা সংগ্রাম করছিলাম সেই মৃত্যুই তাকে ছিনিয়ে নিয়ে গেল আমার কাছ থেকে। আমাকে সারিয়ে তুলবার পদ্ধতিটি ছিল অসাধারণ। তার মধ্যে এমন অনেক ব্যাপার ছিল যা কিনা বয়স্ক এবং রক্ষণশীল বৈজ্ঞানিক গ্যালেন্সের কাছে মোটেই সমর্থনযোগ্য ছিল না। দেখতে দেখতে কয়েক সপ্তাহ কেটে গেল। দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম ডক্টর মুনোজ ক্রমেই দুর্বল এবং শক্তিহীন হয়ে পড়ছেন। মিসেস হেরেরাও এইরকম একটা ইঙ্গিত করেছিলেন। ডক্টরের মুখের নীলাভ কালচে রংটা ক্রমেই গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠছে। তার কণ্ঠস্বরও ফাঁপা এবং অস্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমে ক্রমে। ডক্টর মুনোজের দেহের পেশিগুলিও হারিয়ে ফেলছিল গতি এবং কার্যকরী ক্ষমতা। পেশিগুলির মধ্যে নিখুঁত সমন্বয়ও আর নেই। ডক্টরের মন আর ইচ্ছাও যেন স্বাভাবিক অবস্থায় না থেকে ক্রমেই স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলছে। এই দুঃখজনক পরিবর্তন ডক্টর মুনোজের অজানা নয়। তিনি এই সম্পর্কে সম্পূর্ণ সচেতন। ধীরে ধীরে তার ভাবভঙ্গি আর কথাবার্তাও ভয়ঙ্কর শ্লেষাত্মক হয়ে উঠতে লাগল। ডক্টর মুনোজ সম্পর্কে আমার মনে প্রথম দিকে যে সূক্ষ্ম বিকর্ষণ ছিল তা আবার ধীরে ধীরে ফিরে আসতে লাগলো। অদ্ভুত অদ্ভুত খেয়াল পেয়ে বসল ডক্টর মুনোজকে। বিদেশি সুগন্ধি মশলার দিকে তার আকর্ষণ বাড়তে লাগলো। বিশেষ করে বাড়ল মিশরের সুরভিত ধূপধুনোর প্রতি আকর্ষণ। তার ঘরে ঢুকলেই মনে হতো যেন রাজাদের উপত্যকায় কোনো ফেরাওয়ের শীতল সমাধিকক্ষে ঢুকে পড়েছি আমি। এই সময় ডক্টর মুনোজের ঠান্ডা বাতাসের চাহিদা বেড়ে গেল। আমার সাহায্য নিয়ে তিনি তার ঘরের অ্যামোনিয়াম পাইপ ব্যবস্থার সম্প্রসারণ এবং বিবর্ধন ঘটালেন। পাম্প এবং রেফ্রিজারেটিং মেশিনের ক্ষেত্রেও ঈষৎ পরিবর্তন করা হলো। ঘরের তাপমাত্রা যাতে 34 অথবা 40 ডিগ্রির বেশি না হয় তার জন্যই পাম্প আর মেশিনের ক্ষেত্রে রদবদল করা হলো। অ্যামোনিয়ার শোষকতায় ঘরের শৈত্য বাড়াতে বাড়াতে একসময় তাপমাত্রা 28 ডিগ্রিতে নামিয়ে আনবার ব্যবস্থাও করা হলো। সংলগ্ন বাথরুম এবং ল্যাবরেটরিকে অবশ্য এতটা তাপহীন করা হলো না। প্রচণ্ড ঠান্ডায় বাথরুমের জল যাতে জমে না যায় সেদিকে লক্ষ্য রাখা হলো। রাসায়নিক প্রক্রিয়াগুলি যাতে কোনো ক্রমেই ব্যাহত না হয় সেদিকেও ডক্টর মুনোজ দৃষ্টি রেখেছিলেন। ঘরের হিমেল হাওয়ার স্রোত যাতে কোনো মতেই সংলগ্ন বাথরুম এবং ল্যাবরেটরিতে ঢুকতে না পারে তার জন্য সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো। কিন্তু ঝামেলা এলো অন্য দিক থেকে। পাশের ভাড়াটেরা অভিযোগ করতে লাগলো যে ডক্টর মুনোজের ঘর থেকে প্রায় প্রচণ্ড ঠান্ডা হাওয়ার স্রোত এসে আছড়ে পড়ে তাদের ওপরে। শরৎকালে এইরকম ঠান্ডা হাওয়ার কথা যে কল্পনাও করা যায় না। ডক্টর মুনোজ কি এমন গবেষণা করছেন তার অদ্ভুত অদ্ভুত গবেষণার জন্য বাড়ির অন্য ভাড়াটেদের অসুবিধায় পড়তে হবে কেন? ভাড়াটেদের অভিযোগে মিসেস হেরেরও বিব্রত হয়ে পড়লেন। তিনি ডক্টর মুনোজের কানে কথাটা তুললেন। ডক্টরের নির্দেশে আমি তার ঘরের দরজায় জানালায় ভারী ভারী পর্দা টাঙিয়ে দিলাম। ঔচিত্যের সীমাবহির্ভূত এক মহা আতঙ্ক যেন আশ্রয় নিয়েছে ডক্টর মুনোজের দেহে। এই আতঙ্ক খুবই অস্বাস্থ্যকর, বিশেষ করে ডক্টরের মতো দুর্বল স্বাস্থ্যের লোকের পক্ষে তো বটেই। ডক্টর মুনোজ এখন দেখা হলেই মৃত্যুর কথা অবিরাম বলতে থাকেন।
সমাহিত করা বা অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত কোনো আলোচনা শুরু হলে তিনি অদ্ভুতভাবে হাসতে থাকেন। সেই হাসি যেন শূন্য গর্ভ। ক্রমেই ডক্টর মুনোজ অস্থির, উত্তেজিত, এমনকি ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলেন। কিন্তু তিনি আমাকে কঠিন ব্যাধি থেকে মুক্তি দিয়েছেন, তাই ডক্টরের অবস্থা যেরকমই হোক না কেন, কৃতজ্ঞতা বশে আমি তাকে পরিত্যাগ করে আসতে পারলাম না। কতগুলো অপরিচিত ভাড়াটের করুণার উপর তাকে ছেড়ে দিতে আমার বিবেকে বাঁধল। আমি ডক্টর মুনোজের ঘর ঝাড় দিয়ে ধুলোবালি পরিষ্কার করতাম, আর প্রয়োজনীয় কাজগুলিও করে দিতাম। পারফরম্যান্স খাটতাম। একটা পুরো অলিস্টার গায়ে দিয়ে আমি ডক্টর মুনোজের ঘরে ঢুকতাম। তার ঘরে ঢুকবার জন্যেই আমি অনেক খুঁজে এই অলিস্টারটা কিনেছিলাম। ডক্টরের দোকান থেকে কেনাকাটার কাজও আমিই করতাম। ডক্টর মুনোজ তার গবেষণার জন্য যেসব রাসায়নিক দ্রব্য চাইতেন, অনেক খুঁজে পেতে আমি তা জোগাড় করতাম। মাঝে মাঝে তিনি এমন সব অদ্ভুত জিনিস চাইতেন যা আমি কোনো জায়গা থেকেই সংগ্রহ করতে পারতাম না। ডক্টর মুনোজের বাসস্থান যেন ক্রমেই আরো আরো আতঙ্ক ঘন হয়ে উঠতে লাগল। কেন এই আতঙ্কের আবহাওয়া, আমি তার কোনো ব্যাখ্যা দিতে পারবো না। সমস্ত বাড়িটাতেই সবসময় কেমন একটা ভ্যাপসা গন্ধ। ডক্টর মুনোজের ঘরের মধ্যে এই গন্ধ ছিল আরো তীব্র, আরো মারাত্মক। সুরভিত মশলা এবং ধূপধুনোর গন্ধ সেই ভ্যাপসা গন্ধটাকে ঢেকে রাখতে পারত না, বরং দুরকম গন্ধ এবং রাসায়নিক দ্রব্যের ঝাঁঝ মিশে গিয়ে আরেক অদ্ভুত গন্ধের অদৃশ্য স্রোত যেন বইত ডক্টর মুনোজের ঘরে। পর্দা টানা ঘরের ম্লান আলোয় বিছানায় শুয়ে ডক্টর বোধহয় সেই বিচিত্র গন্ধকেই উপভোগ করতেন। ডক্টর মুনোজ বারবার স্নান করতে শুরু করলেন। এই ব্যাপারে অবশ্য তিনি আমার সাহায্য নিতেন না। ভাবতাম বিচিত্র অসুখের জন্যই বোধহয় তাকে বারবার স্নান করতে হচ্ছে। তার অদ্ভুত অসুখটা কি, কেন এই অসুখের কথা কাউকে জানাচ্ছেন না তিনি? নিজের মনকে এইসব প্রশ্ন করতাম আমি, কিন্তু কোনো উত্তর পেতাম না। প্রশ্ন করে এক অজানা আতঙ্কে আমি কেঁপে কেঁপে উঠতাম। ডক্টর মুনোজকে দেখলেই মিসেস হেরেরও বুকে ক্রস আঁকতেন। তিনি ডক্টরকে আমার উপরেই ছেড়ে দিয়েছিলেন। এমনকি তিনি তার ছেলে এস্টেভানকে দিয়ে ডক্টর মুনোজ যেসব কাজ করাতেন তাও বন্ধ করে দিলেন। মায়ের কথায় এস্টেভান আর ডক্টর মুনোজের ঘরেও ঢোকে না। ফলে ডক্টরকে নিয়ে আমি খুবই মুশকিলে পড়ে গেলাম। শেষে একদিন বললাম, ডক্টর, আপনি খুব অসুস্থ। সত্যি কথা বলতে কি, আপনার অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে। আপনি অনুমতি দিলে আপনার চিকিৎসার জন্য আমি একজন অভিজ্ঞ ডাক্তারকে নিয়ে আসতে পারতাম। আমার কথা শুনে ডক্টর মুনোজ খুব রেগে গেলেন। ক্রোধের আবেগ তার রোগ দুর্বল দেহের পক্ষে মারাত্মক হয়ে উঠতে পারে, একথা ভেবে আমি খুব ভয় পেয়ে গেলাম। তাই আর কথা বাড়ালাম না। ডক্টরের ভাব দেখে মনে হলো কোনো ডাক্তারের উপরেই যেন তার কোনো আস্থাই নেই। অন্য ডাক্তারদের যেন তিনি গ্রাহ্যই করতে চান না। খাওয়ার ভান করাটা ছিল ডক্টর মুনোজের কাছে একটা আনুষ্ঠানিক ব্যাপার মাত্র। বিশেষ কিছুই খেতেন না তিনি। ক্রমে এই স্বল্প আহারটুকুও বন্ধ করে দিলেন তিনি। কেবলমাত্র মানসিক শক্তিই বুঝি তাকে টিকিয়ে রাখল। এই সময় আরেকটা অদ্ভুত অভ্যেস পেয়ে বসলো ডক্টর মুনোজকে। তিনি লম্বা লম্বা কাগজে দলিলের মতো কী সব যেন লিখে রাখতে শুরু করলেন। লেখা শেষ হলে এক একখানা দলিলকে তিনি এক একটা খামের মধ্যে ভরে খামগুলি আঠা দিয়ে আটকে দিতেন। তারপর খামগুলিকে সিল করে সেগুলিকে তিনি ড্রয়ারের মধ্যে রাখতেন। ডক্টর মুনোজ আমাকে নির্দেশ দিয়েছিলেন তার মৃত্যুর পর আমি যেন দলিলগুলোকে বিশেষ বিশেষ কয়েকজনের কাছে পাঠাই। কোন দলিল কাকে পাঠাতে হবে তাও তিনি খামের ওপরেই লিখে রাখতেন। যাদের কাছে খামগুলো পাঠাতে হবে তাদের মধ্যে অধিকাংশই হলেন পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের শিক্ষিত অধিবাসী। একখানা খামের উপরে একজন বিখ্যাত ফরাসি চিকিৎসকের নাম ছিল। অনেকেরই ধারণা সেই চিকিৎসক আর ইহ জগতে নেই। তার সম্পর্কে নানান রকম অবিশ্বাস্য এবং অকল্পনীয় কানাঘুষো একসময় শোনা যেত। খামগুলো আমি খুলিনি।
সেগুলো আমি না পাঠিয়ে পুড়িয়ে ফেলেছিলাম। ডক্টর মুনোজের চেহারা, আচার আচরণ এবং কণ্ঠস্বর ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। তার উপস্থিতি পর্যন্ত অসহ্য হয়ে উঠল আমার কাছে। সেপ্টেম্বর মাসে একজন লোক ডক্টরের ডেস্ক ল্যাম্পটা মেরামত করতে এসেছিল। ডক্টর মুনোজকে এক ঝলক দেখেই সে মৃগী রোগীর মতো হাত পা ছুঁড়তে ছুঁড়তে অজ্ঞান হয়ে গেল। লোকটার জন্য প্রেসক্রিপশন লিখে দিলেও ডক্টর মুনোজ কিন্তু তারপর তার দৃষ্টির আড়ালেই নিজেকে লুকিয়ে রাখলেন। জ্ঞান ফিরে আসবার পর লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে তার মেরামতির কাজটা শেষ করল। লোকটা বিশ্বযুদ্ধের আতঙ্কের দিনগুলিতেও কোনোদিন এতটা ভয় পায়নি। কাজ শেষ করে সে টলমলো পায়ে বেরিয়ে এলো ডক্টর মুনোজের হিমশীতল কক্ষ থেকে। অক্টোবরের মাঝামাঝি এলো সেই আতঙ্ক ঘন দিনটি। এলো হঠাৎ, এত হঠাৎ এলো যে আমরা হতবুদ্ধি হয়ে গেলাম, বিমূঢ় হয়ে পড়লাম। একদিন রাত প্রায় 11টার সময় রেফ্রিজারেটিং মেশিনের পাম্পটা বিকল হয়ে গেল। ফলে 3 ঘন্টার মধ্যেই অ্যামোনিয়া ঠান্ডা করবার কাজটা অসম্ভব হয়ে উঠল। ডক্টর মুনোজ মেঝের উপর দ্রুত পা ঠুকে আমাকে উপরে যাবার নির্দেশ দিলেন। আমি ছুটে গেলাম তার ঘরে। বিকল যন্ত্রটাকে মেরামত করবার জন্য আমি প্রাণপণে চেষ্টা করতে লাগলাম। ডক্টর মুনোজ নিষ্প্রাণ শূন্য কণ্ঠে অভিশাপের পর অভিশাপ বর্ষণ করে চললেন। তার সেই ঘর ঘর কণ্ঠস্বর ভাষায় বর্ণনা করা যায় না, কিন্তু আমার অদক্ষ হাতের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হলো। ডক্টর মুনোজের অভিশাপের বর্ষণ আরও বেড়ে গেল। আমি ছুটলাম একটা গ্যারেজের দিকে। গ্যারেজটা সারা রাত খোলা থাকে। সেখান থেকে একজন মেকানিককে নিয়ে এলাম। সে ক্রমে পাম্পটাকে পরীক্ষা করে বলল, সকালের আগে কিছু করা সম্ভব না। সকালে একটা পিস্টন পেলে মেরামতির কাজটা করা যাবে। এই কথা শুনে ডক্টর মুনোজ যেন একেবারে উন্মাদ হয়ে গেলেন। ক্রোধে আতঙ্কে তার মুমূর্ষু দেহটা যেন ভেঙে চুরে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ একটা প্রচন্ড আক্ষেপ দেখা দিল ডক্টরের দেহে। দু হাতে নিজের চোখ দুটো চেপে ধরে তিনি ছুটলেন বাথরুমের দিকে। একটু পরেই টলমলো পায়ে হাতড়াতে হাতড়াতে তিনি ঘরে ফিরে এলেন। দেখলাম ডক্টর মুনোজের মুখে শক্ত করে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। ডক্টরের চোখ দুটো আমি আর কখনো দেখতে পাইনি। ঘরের ভেতরের হিমশীতল আবহাওয়া প্রায় নষ্ট হয়ে গিয়েছে। আবহাওয়া ক্রমেই গরম হয়ে উঠছে। ডক্টর মুনোজ আর সহ্য করতে পারছেন না এই ক্রমবর্ধমান উষ্ণতা। ভোর 5টা নাগাদ ঘরের উত্তাপ সহ্য করতে না পেরে ডক্টর মুনোজ বাথরুমে ঢুকলেন। আমাকে নির্দেশ দিলেন আমি যেন সারা রাত ধরে খোলা থাকে এমন ক্যাফেটেরিয়া আর ওষুধের দোকানগুলি থেকে যতটা সম্ভব বরফ সংগ্রহ করে তাকে দিয়ে আসি। আবার ছুটলাম। অনেকটা বরফ সংগ্রহ করে রাখলাম বাথরুমের বন্ধ দরজার সামনে। ভেতর থেকে হুকুম এলো, আরো 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 বরফ নিয়ে আসুন আমার জন্য, আরো। আবার ছুটতে হলো আমাকে। আবার বরফ এনে রাখলাম বন্ধ বাথরুমের সামনে। বাথরুমের ভেতরে অশান্তভাবে জল ছিটাবার শব্দ শুনতে পেলাম। বন্ধ দরজার ওপাশ থেকে ডক্টর মুনোজের ক্ষীণ অথচ কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, আমি সহ্য করতে পারছি না, আরো আরো বরফ চাই আমার, সব বরফ চাই।
আমার ছোটাছুটি আর থামলো না। শেষ পর্যন্ত দিনের আলো ফুটল, দোকানগুলিও এক এক করে খুলল। আমি স্টিভেনের কাছে সাহায্য চাইলাম, বললাম, তুমি হয় বরফ নয়তো একটা পিস্টন জোগাড় করবার ব্যবস্থা করো। তুমি একটার দায়িত্ব নিলে আমি অন্যটার দায়িত্ব নিতে পারি। কিন্তু মায়ের নিষেধে স্টিভেন কোনো কাজ করতেই রাজি হলো না। শেষ পর্যন্ত আমি একটা আলুওয়ালা ভবঘুরে লোককে কিছু পারিশ্রমিক দিয়ে কাজে লাগালাম। এই লোকটির দেখা পেয়েছিলাম 8th এভিনিউর কোণে। বরফের দোকানের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিলাম। ঠিক হলো, সে এই বরফের দোকান থেকে বারবার বরফ নিয়ে গিয়ে তার ডক্টর মুনোজের বাথরুমের সামনে রাখবে। তাকে এই ভার দিয়ে আমি ছুটলাম একটা পিস্টন আর একজন দক্ষ মেকানিকের খোঁজে। কাজের যেন আর শেষ নেই। যতই সময় কেটে যেতে লাগলো ততই আমি ডক্টর মুনোজের মতোই রেগে যেতে লাগলাম। সময় যেন আমার মুঠোর ভেতর থেকে উড়ে বেরিয়ে যেতে লাগলো। সকাল থেকে আমার পেটে কিছু পড়েনি, তার উপর আবার পিস্টন আর মেকানিক জোগাড় করবার জন্য এত ছোটাছুটি। কখনো আমাকে টেলিফোন করতে হচ্ছে, কখনো বা ভূগর্ভস্থ পথে বা ভূপৃষ্ঠের পথে যেতে হচ্ছে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ছোটাছুটি করতে করতে আমার হাঁপ ধরে গেল। সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে মেজাজটা আরও চড়া হয়ে উঠল। শেষ পর্যন্ত পিস্টন জোগাড় হলো, দুজন মেকানিককেও পেয়ে গেলাম। বেলা 1:30টার সময় পিস্টন আর মেকানিক দুজনকে নিয়ে আমি আমাদের বাড়িতে এলাম। আমার পক্ষে ডক্টর মুনোজকে সাহায্য করবার জন্য যতটুকু করা সম্ভব তা আমি করেছি। আমার দিক থেকে কাজে কোনো গাফিলতি হয়নি বলেই আমার বিশ্বাস। আশা করি সময় মতোই এসে পড়েছি আমি বাড়ি পৌঁছলাম, কিন্তু আমার আগেই আতঙ্কের কালো মেঘ সেখানে পৌঁছে গিয়েছিল। ফ্ল্যাট বাড়ির ভেতর তখন খুব হইচই আর আলোড়ন চলছে। আতঙ্কিত কণ্ঠস্বরগুলিকে ছাপিয়ে উঠছিল প্রার্থনার গুরুগম্ভীর সুর। এক অশুভ আতঙ্ককর দানবীয় প্রভাব যেন আচ্ছন্ন করে ফেলেছে বাড়ির আবহাওয়াকে। বাড়ির বাসিন্দাদের মধ্যে কেউ কেউ তো মালা জপ করতেই শুরু করেছে। ভাড়াটেরা হইচই করছে। ডক্টর মুনোজের বন্ধ ঘরের ভেতর থেকে একটা উৎকট দুর্গন্ধ বেরিয়ে সমস্ত বাড়ির আবহাওয়াটাকেই বিষাক্ত করে তুলেছে। যে ভবঘুরের লোকটাকে আমি কাজে লাগিয়েছিলাম, শুনলাম সে লোকটা দ্বিতীয়বার বরফ রেখেই চিৎকার করে ছুটে পালিয়ে গিয়েছিল আর ফিরে আসেনি। মনে হয় কৌতূহলী হয়ে সে দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিয়েছিল, আর সেই অতিরিক্ত কৌতূহলের ফলেই লোকটা কিছু দেখে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। সে দরজা বন্ধ করে যায়নি, কিন্তু এখন দরজাটা ভেতর থেকে বন্ধ। ভিতর থেকে ধীরে ধীরে ফোঁটায় ফোঁটায় জল পড়বার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ আসছিল না। প্রচন্ড ভয় আমার মনকে আচ্ছন্ন করে ফেলল, কিন্তু তা সত্ত্বেও মিসেস হেরেরো আর মেকানিক দুজনের সঙ্গে পরামর্শ করবার পর আমি বললাম, এখন দরজাটা ভেঙে ফেলা ছাড়া আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। মিসেস হেরেরো বললেন, নারায়ণ, ভাঙবার আগে অন্যভাবে একবার চেষ্টা করে দেখি দরজাটা খোলা যায় কিনা। মিসেস হেরেরোর চেষ্টা সফল হলো। তিনি তারের সাহায্যে অনেক কসরত করে শেষ পর্যন্ত দরজার তালা বাইরে থেকেই খুলে ফেললেন। আমি, মিসেস হেরেরো আর দুজন মেকানিক ডক্টর মুনোজের ফ্ল্যাটে ঢুকলাম। কিন্তু ঢুকেই আমাদের নাকে রুমাল চাপা দিতে হলো। একটা উৎকট দুর্গন্ধে সমস্ত ঘরটা ভরে গিয়েছে। ঘরের সমস্ত জানালা খুলে দিলাম। রোদ এসে ঢুকলো ঘরে। নাকে রুমাল চাপা দিয়ে দুরু দুরু বুকে এগোলাম দক্ষিণের ঘরগুলির দিকে। ওদিকেই রয়েছে ডক্টর মুনোজের ল্যাবরেটরি এবং বাথরুম। দুপুর গড়িয়ে গিয়েছে। খোলা জানালা দিয়ে রোদ এসে পড়েছে ঘরগুলির মধ্যে। পরিচিত হিমেল আবহাওয়া আর নেই। সূর্যের তাপে ঘরগুলি উত্তপ্ত। কিন্তু ডক্টর মুনোজ কোথায়? তাকে তো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। তিনি কি বন্ধ ঘরের ভেতর থেকে অদৃশ্য হয়ে গেলেন? দেখলাম এক সারি কালো আঠালো পদচিহ্ন খোলা বাথরুম থেকে বেরিয়ে চলে গিয়েছে হল ঘরের দরজার কাছে।
তারপর সেখান থেকে এগিয়ে গিয়ে সেই পদচিহ্ন থেমেছে একটা ডেস্কের সামনে। ডেস্কের কাছের মেঝেতে কিছুটা জল জমে আছে, আর সেই জলের মধ্যে রয়েছে কালো আঠালো বস্তু। ডেস্কের ওপর রয়েছে একখানা কাগজ, তাতে পেন্সিল দিয়ে আঁকামাকা অক্ষরে কি সব যেন লেখা রয়েছে। দেখে মনে হয় এই যেন কোনো দৃষ্টিহীনের হাতের লেখা। যে লিখেছে সে কাগজখানাকে আঁকড়ে ধরেছিল। কাগজখানাতেও কালো আঠালো দাগ লেগে রয়েছে। কাগজটা থেকেও সেই উৎকট দুর্গন্ধ আসছিল। কাগজের বুকে কেউ যেন তার শেষ কথাগুলি লিখে গিয়েছিল। ডেস্কের কাছ থেকে পায়ের চিহ্ন চলে গিয়েছে একটা কৌচের দিকে। কৌচের কাছেই পদচিহ্ন শেষ। কৌচের হাতল দুটো উঁচু থাকায় তার ভেতর কি আছে তা প্রথমে বুঝতে পারলাম না। কৌচের ভেতর যা ছিল তার উপর দৃষ্টি পড়তেই আমি মহা আতঙ্কে শিউরে উঠলাম। কি দেখলাম তা আমি এখন বলতে চাই না। পকেট থেকে দেশলাই বের করে আমি কালো আঠালো বস্তু মাখা দুর্গন্ধময় কাগজখানাকে পুড়িয়ে ফেললাম। আঁকা বাঁকা লেখায় ভরা কাগজখানা ছাই হয়ে গেল। কোচের দিকে তাকিয়ে আমি যখন মহা আতঙ্কে থরথর করে কাঁপছি, তখন মিসেস হেরেরো আর দুজন মেকানিক নিদারুণ আতঙ্কে জ্ঞান হারিয়ে উন্মাদের মতো বিকট চিৎকার করতে করতে সেই নারকীয় ঘর ছেড়ে নিচের দিকে ছুটে গেলেন। পরে শুনেছিলাম তারা বিকারগ্রস্ত রোগীর মতোই প্রলাপ বকতে বকতে স্থানীয় থানায় অসংলগ্নভাবে তাদের বক্তব্য পেশ করতে পেরেছিলেন। অপরাহ্নের হলুদ আলোয় দুর্গন্ধময় কাগজখানায় যেসব ভয়ঙ্কর কথা লেখা ছিল তা আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য বলেই মনে হয়েছিল। ঘরে অপরাহ্নের রোদ, নিচে জনবহুল 14 স্ট্রিট থেকে ভেসে আসছে ছুটন্ত মোটর গাড়ি আর ট্রাকের শব্দ। পরিবেশ একান্তভাবেই বাস্তব। অলৌকিকত্বের কোনো ছিটে ফোটারও এই পরিবেশে থাকবার কথা নয়, কিন্তু স্বীকার করতে লজ্জা নেই যে এই রকম পরিবেশের মধ্যেও আমি কাগজের লেখাগুলিকে বিশ্বাস করেছিলাম। কাগজের ওপর আঁকাবাঁকা অক্ষরে যা লেখা হয়েছিল তা কি আমি এখনো বিশ্বাস করি? নিজেকে বারবার এই প্রশ্ন করেছি আমি। অনেক বছর কেটে গিয়েছে। কাগজের ওপর আঁকাবাঁকা অক্ষরে যা লেখা হয়েছিল তা কি আমি এখনো বিশ্বাস করি? নিজেকে বারবার এই প্রশ্ন করেছি আমি। অনেক বছর কেটে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমি পাইনি। তবে এটুকু বুঝেছি যে এমন অনেক বিষয় আছে যা নিয়ে মানুষের বেশি মাথা ঘামানো উচিত নয়। আমি এটুকুই বলতে পারি যে অ্যামোনিয়ার গন্ধকেই আমি সবচাইতে বেশি ঘৃণা করি, আর অস্বাভাবিক হিমেল হাওয়ার পরশ আমাকে খুব ভয় পাইয়ে দেয়। দারুণ আতঙ্কে অনেক সময় আমি চেতনা হারিয়ে ফেলি। এবার বলছি আপনাদের সেই দুর্গন্ধময় কাগজখানায় আঁকামাকা অক্ষরে কি লেখা ছিল। এই আমার শেষ মুহূর্ত দ্রুত এগিয়ে আসছে। বড় ফেরার কোনো দরকার নেই। বরফ রাখতে এসে একটা লোক ভয় পেয়ে পালিয়ে গেল। ও আর বরফ নিয়ে এখানে আসবে না। ঘরের উত্তাপ প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে। আমার শরীরের টিস্যু বা কলাগুলি এই উত্তাপ সহ্য করতে পারছে না। আমার ধারণা সেদিন আপনাকে আমি যা বলেছিলাম তা এবার আপনি বুঝতে পারছেন। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ এবং যন্ত্রের কাজ বন্ধ হয়ে গেলেও প্রচন্ড ইচ্ছা শক্তি এবং স্নায়ুর ক্ষমতা দিয়ে
দেহকে সংরক্ষিত করে রাখবার কৌশলটির কথাই বলতে চাইছিলাম আমি। একটি চমৎকার মতবাদ, কিন্তু এই কৌশলের আশ্রয় নিয়ে অনির্দিষ্টকালের জন্য দেহকে সংরক্ষিত করে রাখা যায় না। ক্রমিক অবক্ষয়কে এড়ানো কোনোভাবেই সম্ভব নয়। আমার কৌশলের আশ্রয় নিলে সেই অবক্ষয়টা আসবে ধীর গতিতে। অবক্ষয়ের অনিবার্যতার দিকটা আমি আগে থেকে ভেবে দেখিনি। ডক্টর টরেস কিন্তু এই ব্যাপারটা জানতেন, আর জানবার ফলেই তিনি যে আঘাত পেয়েছিলেন সেই আঘাতই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। ডক্টর টরেসকে যা করতে হয়েছিল তা তিনি সহ্য করতে পারেননি। চিঠির মাধ্যমে আমি যে নির্দেশ দিয়েছিলাম সেই নির্দেশ অনুযায়ী ডক্টর টরেস আমাকে নিয়ে গিয়েছিলেন একটা অদ্ভুত অন্ধকার জায়গায়। আমার নির্দেশ মতো সেবা শুশ্রূষা করে তিনি আমাকে আবার জাগিয়ে তুললেন, নিয়ে এলেন জীবনের রাজ্যে। কিন্তু আমার শরীরের যন্ত্রগুলো আর কাজ করল না। তাই আমার আবিষ্কৃত কৌশলের আশ্রয় নিয়ে আমার দেহকে কৃত্রিম ভাবে সংরক্ষণ করতে হলো। কেননা আজ থেকে 18 বছর আগে স্বাভাবিকভাবে আমার মৃত্যু হয়েছিল। হাওয়ায় মৃত্যুর গন্ধ গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আমাদের এই ভিন্ন স্বাদের গল্পটি আপনাদের? আমাদের উপস্থাপনায় গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেইনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।